মইন পাশে নেই, হয়তো নিচে গিয়েছে ভেবে ইসি উঠেছিল। কলিং বেলের আওয়াজ সেও পেয়েছে ঘুমের মাঝে। দোতলার লবির রেলিংয়ের কাছে এসে উকি মেরে নিচে দাঁড়িয়ে থাকা উজ্জ্বলকে দেখলো ইসি। হাতে একটা শপিং ব্যাগ নিয়ে কেমন ছন্নছাড়া ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, মুখটা মলিন। দেখে ইসি তাড়াহুড়ো করে ঢুকে পড়ল ইনুর ঘরে। সেহা তখন গভীর ঘুমে আচ্ছন্ন। ইসি গিয়ে ওকে ধাক্কা দিয়ে ডাকতে থাকে, এই শেহু, শেহু, এই শেহু, উজ্জ্বল ভাই এসেছে, উজ্জ্বল ভাই এসেছে। আচমকা ঘুম ভেঙে যাওয়ায় বিড়বিড় করছে সেহা। হাই তুলে বলছে, হ্যাঁ এসেছে তো, লোকটা স্বপ্নে এসেছে আমার। আশ্চর্য, আমি তার সাথে কদম ফুল তুলছিলাম ঝিল থেকে। কদম ফুল ঝিলে ফোটে? ইনশিরাহ হাসলো হঠাৎ, পরপর আরো জোরে ধাক্কা মারলো ওকে। এই ওঠ হাতি, স্বপ্নেরা বাস্তবে এসেছে, চোখ মুখ ধুয়ে নিচে যা। সেহা বাস্তবে পদার্পণ করেই ধরপড়িয়ে উঠে বসলো। মানে উজ্জ্বল মাহমুদ এসেছে এত রাতে কেন? 3 ঘন্টা আগেই না কথা হলো সেহার লোকটার সাথে, সব তো ঠিকঠাক ছিল। এই গভীর রাতে ওই লোকের কি কাজ? কি অদ্ভুত। দ্রুততার সাথে সেহা উঠে ওয়াশরুমে গিয়ে মুখে পানির ছাপটা দিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে এসে ইস্যুর পিছু পিছু যায়। তবে সেহা নিচে নামলো না। উকি মেরে বড়দের দেখেই দোতলার রেলিং ধরেই দাঁড়িয়ে রইল। দৃষ্টি তার নিচে অগোছালো পোশাকে দাঁড়িয়ে থাকা লোকটার মলিন মুখটাতে নিবদ্ধ। যে লোকের মুখ থেকে কখনো হাসি সরতে দেখেনি সেহা, সেই লোকের মুখটা এমন অন্ধকার কেন? শান্ত বিভ্রান্ত হয়ে তাকিয়ে আছে হবু জামাইয়ের দিকে। উজ্জ্বল বড় বড় শ্বাস ফেলছে। স্বামীন ছটফটিয়ে উঠে বলে, নিজাম কাকা হসপিটালে? কিভাবে, কখন? ফোন করলে না কেন? বাড়ির মানুষগুলোর প্রত্যেকের চোখে উদ্বিগ্নতা ঠাসা। উজ্জ্বল এত কিছু গুছিয়ে বলতে পারছে না, না তার সেই মন মানসিকতা আছে। ভীষণ অস্থির হয়ে সে বলে যাচ্ছে, সময় পাইনি। চেম্বার থেকে ফিরে বাড়িতে গিয়ে দেখেছি তখনও সুস্থ ছিল। হঠাৎ কিছুক্ষণ পরেই ডিনারের জন্য ডাকতে গিয়ে দেখি। একটু থেমে উজ্জ্বল চোখ তুলে তাকায় শান্তর দিকে। শুধু ওর অস্থিরতাটুকুই প্রকাশ পায় ওর কণ্ঠে, বাকি যা বলছে সব জড়িয়ে যাচ্ছে। আঙ্কেল, বিব্রত করার জন্য সরি। যদি সেহাকে ডেকে দিতেন, ওই দাদু ছাড়া আমার আর কেউ নেই। অপারেশন কাল সকালে, কোনো নিশ্চয়তা নেই। আমি কি দাদুর শেষ শখটা পূরণ করতে চেয়ে আপনাদের ভোগান্তি দিচ্ছি? সেই আমার মা বাবা, কিংবা তার থেকেও বেশি পেয়েছি তাকে। বলতে পারছি না আর উজ্জ্বল মাহমুদ। বাবা থামো, থামো, তুমি বসো। ইস, ছেলেটা কেমন ভেঙে পড়েছে। আরে বাবা, কিছু হবে না, একটু রিল্যাক্স হও। পড়ে গিয়ে উজ্জ্বলের হাত টেনে নিয়ে বসায় সোফায়। উজ্জ্বল দুহাতে মুখ ঢেকে নিচের ভঙ্গুর রূপটা ঢাকতে ব্যস্ত। সেহা ব্যস্ত দোতলা থেকে লোকটাকে দেখতে। স্বামীনেরা ভীষণ চিন্তিত হয়ে একে অপরের দিকে তাকাচ্ছে। এই ছেলেটিকে না করতে মন চাইছে না কারো, একেবারেই মন চাইছে না। এত ব্যক্তিত্ব সম্পন্ন একটা দায়িত্ববান ছেলের এই অস্থির রূপটাও মানতে পারছে না কেউ। আসলেই মানুষ কখনো কখনো ভীষণ অসহায়। ইরফান ইহান 2 ভাই একই সাথে বলে ওঠে, আমাদের উচিত সেহার সাথে আলোচনা করা। বড়রা এক পাশে সরে গিয়ে ফুসুর ফাসুর করতে লাগলো। স্বামীন বিব্রত ভঙ্গিতে শান্তর অনুমতি চায়। শান্ত বিব্রত মিনমিনে স্বরে বলে, বিবেক তো সায় দিচ্ছে আমার, তবে আমার মেয়ের কি মত হতে পারে? সবকিছু এভাবে মেনে নেওয়া একটা মেয়ে, বুঝতে পারছি না ভাইয়া, ওকে কে বলবে বুঝি? স্বামীন ইলহাম সাথে সাথে আলোর দিকে তাকায়। আলো চমকে উঠে ঢোক গিলে নিয়ে বলে, আমি এসবের মধ্যে আর নেই। একবার বাড়াবাড়ি করে তওবা পড়েছি, যা বোঝার আপনারা বোঝেন। সেহার সাথে আমি কথা বলতে পারবো না। তবে কে বলবে ওর কাছে গিয়ে? ওকে ডেকে আনি, উজ্জ্বল কথা বলুক। শান্ত তাড়াহুড়ো ভঙ্গিতে কথাটা বলেই সিঁড়ির দিকে যেতে নেয়। এদিকে উজ্জ্বল 2 হাত মুষ্টিবদ্ধ করে কপালে ঠেকিয়েই বসেছিল চুপচাপ। ওর পাশেই মইন বসে আছে। কিছু পলক উজ্জ্বলকে দেখে ডান হাতটা একটা কাঁধে তুলে দেয় ওর। উজ্জ্বল চোখ তুলে তাকাতেই মইন সামান্য হেসে ওকে ভরসা দিয়ে বলল, দুশ্চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। উজ্জ্বল দীর্ঘশ্বাস ফেলে। তাকাই আশেপাশে, বড়রা কেউ নেই এখানে। ভীষণ অস্বস্তি বোধ করছে উজ্জ্বল। এ বাড়ির বড়রা বিষয়টা কিভাবে নিল? খুব বেশি বিব্রত করে ফেললো উজ্জ্বল এদের? মইন ওর দৃষ্টি পড়তে সক্ষম হয়। ঠোঁট বাঁকিয়ে সামান্য হেসে বলল, চিন্তা করবেন না, এখানে সবাই আপনাকে বুঝতে পারছে। আসলে চিন্তা করবেন না,
এবারে বিয়েগুলো এমন হুটহাটি হয়। এটা সিনেমার মতো হলেও সত্যি। আমরা সবাই অভ্যস্ত এতে, কেউ প্যানিকড হয়নি, রিল্যাক্সড। উজ্জ্বল কিছু বুঝতে পারছে না মঈনের কথা। মঈন সোফাতে পিঠ এলিয়ে দিয়ে অদূরে দাঁড়িয়ে থাকা তার শ্বশুর শাশুড়িদের দেখতে থাকে। বাড়ির সবাই মুখ থমথমে। ওই দোতলা থেকেই নিমেষহীন দেখছে সেহা। যখন দেখছে শান্ত এগিয়ে আসছে সিঁড়ির দিকে, উজ্জ্বল উঠে দাঁড়িয়ে বিনয়ী সুরে তাকে বলে, আঙ্কেল, আপনার কিছুই বলতে হবে না, ওকে আমার সামনে নিয়ে আসুন, যা কথা বলার আমি বলবো। সেহা লোকটার পা মাথা দেখছে। কেমন অস্থিরতায় ক্রমশ শেষ হয়ে যাচ্ছে লোকটা। চুল টানছে নিজের বারবার। হঠাৎ করেই কেন জানি সেহার খুব মায়া লাগলো লোকটার প্রতি। কিছুক্ষণ চেয়ে থেকে সেহা নিজেই নিজেকে প্রশ্ন ছুড়ল, আচ্ছা এখন বিয়ে হলে কিছু কি ক্ষতি হবে সেহার? না, সম্ভবত হবে না, কোনো ক্ষতিই হবে না। শুধু বাচ্চা কাচ্চাদের একটা রোমাঞ্চকর গল্প বলবে নিজের বিয়ের রাতের। বলবে, তোমাদের পাপার সাথে বিয়ে হয়েছে আমার হসপিটালে বসে। এক মুমূর্ষ রোগীর সামনে দাঁড়িয়ে কবুল বলেছি আমরা দুজন। বাসর রাত কেটেছে হসপিটালে। তোমাদের পাপা খুব দুঃখ করছিলেন। আমি তো নতুন বউ, তোমাদের পাপাকে চিনি না তেমনভাবে, তবে অন্তরঙ্গতা ছিল না। তাকে সান্ত্বনা দিয়ে বোকার মতো তার দিকে তাকিয়েছিলাম, তার কষ্ট দেখছিলাম। এসব নিজে নিজে ভেবে সেহা অস্পষ্ট হাসে। বড় বড় শ্বাস ফেলে নিজেকে দৃঢ় করে নেয় পরে। এরপর গায়ের সুতির ওড়নাটা মাথায় টেনে এগিয়ে যায় সিঁড়ির দিকে। ধীর পায়ে সেহাকে নামতে দেখে বড়রা সবাই অস্বস্তিতে পড়ে গেল। সবার মনে ভয়। সেহা ছোট, অতটা বোঝ হয়তো নেই। যদি উজ্জ্বলের দাদুর অবস্থাটা বোঝার চেষ্টা না করেই রিয়্যাক্ট করে বসে। উজ্জ্বলের চোখেও পড়ে যায় সেহা। দুজনের চোখে তাকিয়ে আছে দুজন। সেহার শান্ত দৃষ্টি ওই লোকের অশান্ত দৃষ্টিকে আলিঙ্গন করল। উজ্জ্বল অস্থিরতা দমিয়ে জড়তা কাটিয়ে গলা খাকারি দিয়ে জড়ানো গলায় বলে উঠল, সেহা। সেহা পায়ের গতি বাড়িয়ে সিঁড়ি বেয়ে নামছে। দৃষ্টি উজ্জ্বলের চোখেই রেখে উদ্বিগ্ন হয়ে বলে, দাদুর কি অবস্থা? আমাকে কি রেডি হওয়ার সময় দিবেন? এই পোশাকে হসপিটালে যেতে চাচ্ছি না আমি। উজ্জ্বল তাকিয়ে আছে। সেহা ঘুরে বাবা আর মামাদের দেখলো মামিদের, ভাইদের দেখলো, ঈশা আর জিজুকে। সবাই তার কাছে যেন নীরব অনুনয় করছে, পরিস্থিতি বুঝে কথা বলতে বলছে। সেহা নিজেকে শান্ত রেখে বলে, বিয়েটা তো সামনের সপ্তাহেই হতোই। আমার কোনো সমস্যা নেই বিয়েটা কখন কোথায় বসে হচ্ছে। আপনি আমি সম্পূর্ণ সজ্ঞানে আছি কিনা এটাই বড় কথা। আমার সম্মতি আছে, চলুন দাদুর কাছে যাই। আমাদের দুজনের বিয়ে এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত যদি এক বৃদ্ধ লোকের শেষ সময়ের একটু খুশি দেয়, এতে আমি একটু বিচলতি নই। আমি যাব পোশাক পাল্টাতে। ঘরময় স্বস্তির নিঃশ্বাস। অনেকক্ষণ পরে আবহাওয়া হালকা করে ফেলল সবাই। উজ্জ্বল সেহার চোখে তার কৃতজ্ঞতা দৃষ্টি রেখেই মাথা ঝাঁকায়। পরপর হাতের শপিং ব্যাগটা সেহার দিকে এগিয়ে দিয়ে কাঁপা গলায় বলল, এটা আমার দাদির বেনারসি। দাদু খুব চাইল্ডিশ, বুঝলে সেহা। সবসময় মজা করে বলতো আমার বিয়েতে আমি দাদুর বিয়ের পাঞ্জাবি পরবো আর আমার বউ পরবে দাদির বেনারসি। দাদু চোখ ভরে দেখবে আমাদের। তোমার এটা পরতে আপত্তি নেই তো? সেহা এক দৃষ্টিতে টকটকে লাল রঙের পুরনো আমলের বেনারসিটা দেখল। পরপর লোকটার চোখের দিকে তাকিয়ে আপ্লুত হয়ে বলল, আপনার দাদুকে আপনার দাদিকে খুব ভালোবাসেন? খুব খুব খুব। এই শাড়িটাতে সেগুলো লেগে আছে তাই না? সম্ভবত। সেহা সামান্য হেসে মৃদু শ্বাস ফেলে বলল, একদমই আপত্তি নেই আমার। শাড়িটার ঘ্রাণ ভালো লাগছে, একদম মায়া মায়া। শাড়িটা পরবো আমি। আপনার পাঞ্জাবি কোথায়? হাসপাতালের ওখানে গিয়ে পরবো। সেহা চুপচাপ আরো এক পলক লোকটাকে দেখে শাড়িটা নিয়ে দোতলায় উঠে সবার চোখের সামনে থেকে। বড়রা সবাই শুধু মুগ্ধ দৃষ্টিতে মেয়েটাকে দেখল। মামিরা চোখের পানি মুছল আড়ালে। এই মেয়েটা যেন সর্বোচ্চ সুখী হয়। স্বামী সুখ এসে এই ঠান্ডা চিত্তের মেয়েটার পায়ের কাছে যেন গড়াগড়ি খায়। এটাই সবার দোয়া। এই অত রাতেই ইনুকে কল করে ইসমাম জানালো সবটা। ইনু ভীষণ মন খারাপ করলো। এটা কি হচ্ছে তাদের বাড়িতে? সেহার বিয়েতে সে থাকতে পারবে না। প্রীতম রেডি হয়ে বউকে বলল, চলো আমরাও থাকবো। মন খারাপ করার কি আছে অদ্ভুত?
এদিকে সেহাকে শাড়ি পরিয়ে দিচ্ছে পরি আর ঋতু, ওদিকে নিচে বড়রা আলোচনা করছে কাজীর ব্যাপারে। সবার মধ্যে একটা চাপা উত্তেজনা। উজ্জ্বল মাহমুদ বলে লোকটা অদূরে দাঁড়িয়ে কানে ফোন চেপে হসপিটালে নিজাম মাহমুদের কেয়ারটেকারের সাথে কথা বলছে। অবস্থা খুব একটা ভালো ঠেকছে না ডক্টররা। উজ্জ্বল হাঁসফাঁস করছে। ইহান ফোন ঘেটে বেশ কয়েকজন কাজীর নাম্বার খুঁজে বের করতেই ইরফান ওর হাত ধরে থামিয়ে দিল। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় ইহান, গমগমের স্বরে বলল, কি হয়েছে? এই কাজীদের এই সময় পাওয়া যাবে? দেখি কোন জনকে পাওয়া যায়। সর। ইরফান হাসল উচ্চ শব্দে। তার হাসিটা ছিল এমন, হে 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 হে। তুই হে হে করছিস কেন এই সময়? এটা হে হে করার সময়? প্রচন্ড বিরক্তি নিয়ে ইহান বলে। হাসি থামিয়ে ইরফান বুক ভরে শ্বাস নেয়। পরপর শার্ট পাল্টাতে দোতলায় উঠতে উঠতেই বাবা, চাচা, ভাই আর দুলাভাইদের উদ্দেশ্য করে হালকা গলায় বলে, শেহুকে নিয়ে আগে রোগীর কাছে গিয়ে উপস্থিত হও তোমরা, কাজী ঘাটাঘাটি না করে। ওখানে যাওয়াটা গুরুত্বপূর্ণ বেশি। কাজী নিয়ে আসার দায়িত্ব আমার। লাল বেনারসি গায়ে চড়িয়ে সেহা আয়নায় নিজেকে দেখছে। এক অদ্ভুত ছটফটানি হচ্ছে তার অন্দরে। হাত পা কাঁপছে মৃদু। ইসি এসে ওকে আগলে নিয়ে বলল, ভয় পাচ্ছিস তুই? দুপাশে ঘন ঘন মাথা নাড়ে সেহা। পরপর একটা হাসি দিয়ে বলল, একটু একটু পাচ্ছি। ঠিক কি কারণে ভয়? আশেপাশে তাকায় সেহা। পরপর ফিসফিসিয়ে বলল, ঠিক কি কারণে জানি না। আচ্ছা, নার্ভাসনেস কমা, দাদুর জন্য প্রে কর। শাড়ির আঁচল চড়িয়ে হাঁপ ছেড়ে সেহা তাই করলো। বিছানায় বসে বসে হবু দাদা শ্বশুরের জন্য প্রার্থনা করে যাচ্ছে এক ধ্যানে। আল্লাহ, আমাদের দুজনের সম্পর্কে সূচনা করো। বিয়োগের শোক নিয়ে শুরু না হোক, লোকটা ঠিক থাকুক। আমার সংসারে একজন মুরব্বীর দরকার আল্লাহ। তুমি আমাকে বঞ্চিত করো না এটা থেকে, লোকটাকে ভালো রেখো। ওর শিশু সুলভ স্বচ্ছ আচরণ দেখে ইসি, আলো, পরি এই দুশ্চিন্তার সময়েও স্মিত হাসলো। আলো এসে ওর গালে চুমু খেয়ে বলল, চল পাগল নিচে, দেরি হয়ে যাচ্ছে আমাদের। প্রণমীর ঘুম ভেঙেছে ইরফান পাশ থেকে উঠে যাওয়ার পরপরই। লোকটা তাকে ডাকেনি। প্রণমী ঠিক জানতো না নিচে কি হচ্ছে। হয়তো কেউ তাকে জানানোর প্রয়োজন বোধ করেনি। হয়তো সে জানলো কি জানলো না, তাতে কারো কিছু যাই আসে না। ওই লোকটাও হয়তো প্রয়োজন বোধ করলো না। এর দুটো কারণ আছে। এক, প্রণমী বয়সে খুব ছোট বলে। দুই, প্রণমী অসুস্থ বলে। কিছুক্ষণ মন খারাপ করে বসে থেকেও প্রণমী পারল না। ধীরে ধীরে হাতড়ে হাতড়ে হেঁটে লবিতে এলো। সে তো এই বাড়ির বউ, এই বাড়ির ভালো মন্দ নিয়ে বিচলিত তাকে হতেই হবে। আপু বলেছে বারবার। লবিতে এসেই প্রণমী সবটা জানতে পারল। সবার মধ্যে তারা এখনই বেরোবে সবাই হসপিটালের উদ্দেশ্যে, আর তার স্বামী যাবে কাজী ডাকতে। উসখুস করছে প্রণমী, কিন্তু আশেপাশে কাউকে পাচ্ছে না দুটো কথা বলার। হঠাৎ ঋতু এলো তাড়াহুড়ো করে, শাড়ি পাল্টে। প্রণমীকে লবিতে দাঁড়িয়ে থাকতে দেখেই বলল, সেহার বিয়ে, ওর দাদা শ্বশুরের অবস্থা ভালো নেই, আমরা সবাই যাচ্ছি, তুমি ঘুমাও। মুখটা অন্ধকার করে মিনমিনের স্বরে প্রণমী বলে উঠল, আমি যাবো না মা। ঋতু যেন খানিকটা বিরক্ত হলো, বলল, ইসি আর তুমি যাবে না, তোমরা অসুস্থ, তোমাদের টানা হেচড়া করার দরকার কি? বলেই ঋতু তাড়াহুড়ো লাগিয়ে চলে গেল। আর প্রণমী কিছু পলক দাঁড়িয়ে থাকলো মাথা নিচু করে। ওর ওই ফর্সা মুখের দিকেই নিমেষহীন তাকিয়েছিল ইরফান। সে দাঁড়িয়েছিল ওদের ঘরের দরজায়। প্রণমী চুপটি করে হেঁটে গিয়ে রুমে ঢুকতেই টের পেল লোকটা যায়নি। চমকে উঠে প্রণমী বলল, আপনি যাননি কাজী ডাকতে? শার্টের বোতাম লাগিয়ে নিয়ে ইরফান এসে প্রণমীর মুখোমুখি দাঁড়ায়। কয়েক সেকেন্ড চেয়ে থেকে বলে, তুমি রেডি হচ্ছ না কেন? বিয়ে দেখতে যাবে না? প্রণমী আইঢাই করে ওঠে। পরপর নিজের হতাশাটুকু চেপে রেখে সহজ গলায় বলল, আমি তো অসুস্থ, তাই অযথা আমাকে টানা হেঁচড়া। পুরো কথাটা বলতে পারল না প্রণমী। ইরফান তৎক্ষণাৎ ওর কপালে হাত রেখে ব্যগ্র কণ্ঠে বলল, কি অসুস্থ? কই জ্বর হয়েছে? না তো। তবে কি পেটে ব্যথা? প্রণমী চমকে উঠে মাথা নাড়ে। ইরফান স্পষ্ট করে তখন বলে দেয়, ওসব নেই, তবে তো দিব্যি সুস্থ তুমি। চলো চলো, রেডি হও কুইক।
বলেই ইরফান কাবার্ড খুলে প্রণমীর জন্য একটা কুর্তি বের করতে করতে বলে, ননদের বিয়ে হচ্ছে তোমার, আরে চলো, থাকতে হবে। প্রণমী রেডি হয়ে তাড়াহুড়ো লাগিয়ে বলল, বাড়ির সবাই কি বেরিয়ে পড়েছে? গাড়ি স্টার্ট হবার শব্দ পেলাম, আমি যাব না। ইরফান ওর হাতটা শক্ত করে ধরল, নিচতলায় নামতে নামতে বলল, যাবে তো আমার সাথে? বাড়িতে থেকে গিয়েছে ইশিয়ার পরি, শারীরিকভাবে দুর্বল তো পরিও, এই রাতে দৌড়ঝাঁপ সহ্য হবে না শরীরে। বাইকের কথা শুনে প্রণমী ভীষণ আশ্চর্য হয়ে গেল, বলল, এটা তো আশ্চর্য আবার কি আছে? প্রণমী কথা বলে না, সে কখনো বাইকে ওঠেনি, ভাইয়া ওঠায়নি, ঝুঁকিপূর্ণ তাই। তবে তার খুব ইচ্ছে হতো বাইকে চড়তে বরাবর। মনে মনে ভীষণ খুশি হলেও মাথা নিচু করে প্রণমী দাঁড়িয়ে থাকে। ইরফান ওকে একটা হেলমেট পরিয়ে দিয়ে বাইকে উঠে বলল, আমাকে ধরে বসো শক্ত করে। প্রণমী তাই করলো। ইরফান বলল, 2 পা ছড়িয়ে বসো, এটা সোফা সেট নয় বাইক, ওভাবে বসাতে ঝুঁকি থাকে। প্রণমী তাই করতে লাগলো ইরফান যা যা বলছে। ইরফানের 2 কাঁধে হাত প্রণমীর। ইরফান হাত দুটো টেনে নিয়ে নিজেকে পেঁচিয়ে ধরলো। প্রণমী লোকটার উষ্ণতায় আড়ষ্ট হলো। বুকের কাছে যে হাতটা রেখেছে প্রণমী, ওই হাতে টের পেল ইরফানের হৃদস্পন্দন। কি শান্ত, কি ধীর এখন, ঠিক এই লোকটার স্বভাবের উল্টো। তখন থেকে কলিং বেল বেজে চলেছে। তখন রাত প্রায় 2টো। তাহাজ্জুদ নামাজ আদায় শেষে সামান্য ভেজা চিড়ে মুখে দিয়ে কাজী আফতাবউদ্দিন বিছানায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। বৃদ্ধ স্ত্রীর সাথে নিউ মার্কেট রোডের এই ফ্ল্যাটে কাজী একা থাকেন। ছেলে মেয়েরা সব যে যার সংসার নিয়ে বিভিন্ন শহরে ব্যস্ত। আফতাবউদ্দিনের স্ত্রীর ঘুম খুব গাঢ়। তার ঘুম না ভেঙে আফতাবউদ্দিন নিজেই গিয়ে দরজা খুলে দিল এবং সাথে সাথে খেলো একটা ঝটকা। ইরফান তাকিয়ে আছে স্বাভাবিক ভঙ্গিতে, তবে কাজী আফতাবউদ্দিন থরথর করে কাঁপছে। প্রণমীর হাত ধরে দাঁড়িয়েছিল ইরফান, স্বাভাবিক গলায় কাজীকে সালাম দিল। কাজী আফতাবউদ্দিন ঢোক গিলে নিয়ে সালামের জবাব দিয়ে বলল, কি চাই নানু ভাই? আপনাকে আমাদের সাথে যেতে হবে। কোথায়? বিয়ে পড়াতে। হাঁসফাঁস করে ওঠে আফতাবউদ্দিন, বলে, তোমাদের না 2 বার বিয়ে হলো, আর কত? কথাটা শুনে প্রণমী কেন জানি খুব লজ্জা পেল। ইরফান বলে উঠল, বিয়েটা আমাদের নয়, বিয়েটা আমার ছোট বোনের। সিটি হসপিটাল যেতে হবে, রেজিস্টার খাতার টুপিটা নিয়ে চলে আসুন। হসপিটালে খেতে হবে বিয়ে পড়াতে? এইবার কাজী আফতাবউদ্দিন চেতে গিয়ে বললেন, পারবো না আমি। তোমাদের বাড়িতে একটা বিয়েও আর আমি পড়াবো না। যথেষ্ট করেছো তোমরা, যথেষ্ট। অনেক ধৈর্য ধরেছি আমি। আমাকে যদি এভাবে বিরক্ত করতে থাকো তবে কিন্তু আমি থানায় কমপ্লেন করব। ইরফান কাজীর রাগ দেখে পাকা হাসলো, পরপর বলল, কোন থানায় কমপ্লেন করবেন? চলুন, বিয়েটা পড়ানো হয়ে গেলে আমি নিজে যাব আপনাকে নিয়ে। কাজী হতাশ হয়ে প্রণমীকে দেখে বলল, কি শুরু করেছো তোমরা? একটা জোর জবরদস্তি বিয়ে দিয়ে কি মজা পাচ্ছ? প্রণমী এইবার নড়ে চড়ে উঠল, নিচু গলায় কাজীকে বলল, না দাদু, এটা কোনো জোর জবরদস্তির বিয়ে নয়। আসলে আমার ননদের দাদার শ্বশুরের ক্রিটিক্যাল কন্ডিশন, তাই তাড়াহুড়ো করে বিয়েটা হচ্ছে। আমার ননদ রাজি তো। আফতাবউদ্দিন প্রণমীর কথা শুনে সামলে নিলেন নিজেকে, বললেন, সবসময় আমি কেন? ইরফান 2 কদম এগিয়ে গিয়ে বলল, কারণ এটা আপনার শাস্তি। শাস্তি? হ্যাঁ, আমার বোনের বিয়েটা আমার পরিবারের অনুমতি দিয়েছেন, এরপর নিজেকে আর ওদের বাঁচাতে যে ভুলভাল যুক্তি দাঁড় করিয়েছিলেন, সেদিন তার শাস্তি এটা কাজে না। আপনি জীবিত অবস্থায় আমাদের বাড়িতে যে কয়টা বিয়ে হবে সব আপনাকেই পড়াতে হবে। বাচ্চাদের মতো মন খারাপের সুরে কাজী বলে উঠল, আর কয়জন বাকি আছে তোমাদের বাড়িতে? বেশি না, এই প্রজন্মে আর একজন আছে, ইহান তাজওয়ার মির্জা। আর পরের প্রজন্মে আপনাকে জ্বালাবো না, কারণ ততদিন আপনি লাস্টিং করবেন না। মুখটা কাচুমাচু করে দাঁড়িয়ে রইল কাজী আর কোনো কিছু না বলে। ইরফান বাড়ির ড্রাইভারকে কল করে বলল, গাড়ি এসেছে? আচ্ছা, কাজী সাহেবকে রেডি করে আনছি, দাঁড়ান। কল কেটে কাজীকে দেখলো ইরফান, বেশ শান্ত সুরেই বলল, চুপচাপ রেডি হয়ে গাড়িতে গিয়ে বসুন না, সোজা সিটি হসপিটাল যাবে গাড়ি। যদি মাঝপথে নেমেছেন তো আমি কিন্তু বাইক নিয়ে আপনার পেছনে আছি।
উজ্জ্বল কেবিনের কাঁচ গলিয়ে দৃষ্টি দিয়ে রেখেছে নিজাম মাহমুদের দিকে। সৃষ্টিকর্তার কৃপায় অবস্থা খানিকটা স্থিতিশীল। হার্টে পরাতে হবে রিং। বিয়েটা হয়ে গেলেই যত দ্রুত সম্ভব সার্জারি হবে। দুজন স্পেশালিস্ট আসছে। লাল বেনারসি গায়ে জড়িয়ে দূরে দাঁড়িয়ে উজ্জ্বলকে দেখছে সেহা। বড়রা ওয়েটিং রুমের বিভিন্ন স্থানে শুকনো মুখে বসে আছে। ইনু প্রীতম এসে পৌঁছিয়েছে। ঠিক রাত 2:30 নাগাদ কাজী আফতাবউদ্দিন এসে পৌঁছালেন হসপিটালে। তার পেছনে পেছনে ওয়েটিং রুমে ঢুকলো ইরফান, প্রণমী। ঋতু ওদের দেখে অবাক। এগিয়ে গিয়ে মৃদু ধমক দিল ইরফানকে। ওকে আনলি কেন? বারণ করলাম তো, বৃষ্টিতে ভিজে গিয়েছিস দুজনে। বাইরে খুব বৃষ্টি। বাইকে থাকায় ইরফান প্রণ দুজনেই ভিজে গিয়েছে। ইরফান জবাব না দিয়ে মায়ের আঁচল টেনে নিজের মাথাটা মুছে নেয়। পরপর আরও একটা কাজ করে ইরফান। ঋতুর আঁচল দিয়ে প্রণমীর মাথাটাও মুছিয়ে দেয়। ঋতু ছেলেকে দেখতে থাকে আর প্রণমী পাচ্ছে লজ্জা। লোকটা একটু বেশিই করে। যদি তার শাশুড়ি মাইন্ড করে এসব নিয়ে কথা শোনায়। প্রণমী কটু কথা, খোঁচা মেরে কথা শুনতেই পারে না একদম। তার কষ্ট হয়। ঋতু চুপচাপ মিনিট খানেক ছেলে আর ছেলের বউকে দেখে একটা লম্বা শ্বাস ফেলে। মনে মনে একটা বিষয় তাকে প্রশান্তি দেয়। ছেলে দুটো যুবক ইলহাম মির্জা হয়নি। হোক যেমন হয় হোক, বউয়ের পাগল হোক, বউ পাগল হোক, অন্তত যুবক বয়সের ইলহাম মির্জা না হোক। এরপর ঋতু নিজেই আঁচল টেনে নিয়ে ইরফানকে সরিয়ে দিল। তোর ভালো করে মুছতেও পারিসনি। আর প্রণমীকে এটা কি জামা পরতে দিয়েছিস তুই? মুরব্বি আছে ওখানে, দেখ তো, তুই কি বুদ্ধি শুদ্ধি নেই? ইরফান হাসতে হাসতে পাশে সরে দাঁড়ায়। ঋতু প্রণমীর মাথা মুছিয়ে দিয়ে শক্ত গলায় বলল, এসেছো আর যাই করছো, বিয়ে হয়ে গেলে তাড়াতাড়ি চলে যাবে ইরফানকে নিয়ে। ভিজে একাকার হয়েছে। কেবিনের দরজা হাট করে খুলে রাখা হয়েছে। একজন ডক্টরের থেকে পারমিশন নিয়ে উজ্জ্বল আর সেহা এসে সেই খুলে রাখা দরজার সামনে দুটো চেয়ার পেতে বসলো। ওয়েটিং রুমের বড় সোফাটাতে কাজী বসেছে। ইনু গিয়ে টেনে দিল সেহার ঘোমটা। সেহা অত কিছু খেয়াল করছিল না। তার দৃষ্টি কেবিনের ভেতরে বিশেষ সুরক্ষা সরঞ্জামে আবৃত বৃদ্ধ লোকটার দিকে। না কথা বলছে, না চোখের পাতা ফেলছে। ছলো ছলো চোখে তাকিয়ে দেখছে সেহা আর উজ্জ্বলকে। সেহা ঘাড় ঘুরিয়ে পাশে বসে থাকা লোকটাকেও দেখল। সাদা ধবধবে পাঞ্জাবিটাতে মানিয়েছে বেশ। কাজী বিয়ে পড়াতে শুরু করে এবং সবাইকে সাক্ষী রেখে উজ্জ্বল মাহমুদ এবং শ্রাবন্তী সেহা দুজনেই মনে কোনো জড়তা না রেখে কবুল বলে। নিজাম মাহমুদ নাতির বিয়ে দেখে দু চোখ বন্ধ করে নেয়। ভেতরে ভেতরে স্বস্তির শ্বাস ফেলে চোখের পানি ছেড়ে দেয় নিশ্চুপ। রাত বাড়ছে সকলের উদ্বিগ্নতা। স্পেশালিস্ট এসে এখনো পৌঁছয়নি। উজ্জ্বল তার সদ্য হওয়া শ্বশুর বাড়ির লোকের আন্তরিকতায় আপ্লুত। অনুরোধ করে সবাইকে, সবাই যাতে বাড়ি গিয়ে বিশ্রাম নেয়। এভাবে কতক্ষণ হাসপাতালে থাকা যায়? শুরুতে বড়রা কেউ মানেনি কথাটা। শুধুমাত্র ইরফান, প্রণমী, ইনু, প্রীতম আর ইহানকে পাঠিয়ে দিয়েছে বাড়িতে। কিন্তু শেষটাই উজ্জ্বলের অনুরোধের কাছে হার মানল সবাই। এমনিতেও এটা ঠিক, এতজন মিলে এভাবে থাকাটা উচিত নয়। এটা দৃষ্টিকটু। অথরিটি বিরক্ত হয়। অন্যান্য ক্রিটিক্যাল যে পেশেন্টগুলো আছে আশেপাশের কেবিনে, অনেক সময় তাদেরও সমস্যার কারণ হয়ে যেতে হয়। তাই সবাই বাড়ি যাওয়াটাই ঠিক ধরে নিল। সকালে সার্জারি, তখন না হয় আসা যাবে। এক কোণে দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে সেহা। ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে কারণ ঠিকভাবে দাঁড়িয়ে থাকতে পারছে না সে টের পাচ্ছে তার সমস্ত শরীর অস্বাভাবিক মাত্রায় কাঁপছে। ঘোমটা খসে পড়েছে, সেদিকে তার খেয়াল নেই। দৃষ্টি অদূরে। কেবিনের দরজার সামনে ফ্যাকাশে মুখে দাঁড়িয়ে থাকা লোকটার সারা গায়ে নিবদ্ধ। ওই লোকটা তার স্বামী। হ্যাঁ, স্বামী। খুব ভারী একটা শব্দ সেহার কাছে। অন্তত মামিদের দেখে সেটাই শিখেছে ছোট থেকে। ওই রকম একটা ভারী সম্পর্কের দাবি নিয়ে লোকটা দাঁড়িয়ে আছে। সেহার এখন কি করা উচিত সে বুঝতে পারছে না। মামিদের জিজ্ঞেস করবে? আলো আর ঋতু মেয়েকে ওভাবে কাঁপতে দেখে এগিয়ে এলো। কি হয়েছে? শরীর খারাপ লাগছে? দুপাশে মাথা নাড়ে সেহা। অতঃপর লম্বা একটা শ্বাস ফেলে বলে, তোমরা চলে যাচ্ছ? হ্যাঁ। আমরা কি এখানে ওনার পাশে থাকা উচিত মামি? প্রশ্নটি করে সেহা দুই মামির মুখ দেখতে থাকে আগ্রহ ভরে। আলো হালকা গলায় বলল,
তোর মন কি বলছে? উচিত। তবে উচিত, স্বামীর প্রতি যতটুকু কর্তব্য পালন করতে হয় মন থেকে করতে হয়। সেহা গুটিয়ে দাঁড়িয়ে রইল, আর কিচ্ছুটি বলল না। বড়রা চলে গেলেও ওখানে ঠাই দাঁড়িয়ে থাকলো দীর্ঘ সময়। তারপর ওর হুঁশ ফিরল তখন, যখন ফজরের আজান হলো। আশেপাশে তাকিয়ে দেখলো লোকটা কোথাও নেই। লোকটা তার দাদুর কেবিনে। সেহা ধীর কদমে গিয়ে দরজায় দাঁড়িয়ে রইল, চেয়ে রইল ফ্যালফ্যাল করে। নিজামের বৃদ্ধ ডান হাতটা আলতো করে ধরে রেখেছে উজ্জ্বল, সেই হাতটা যে হাতটা উজ্জ্বলের মাথায় ছিল এতদিন। নিজাম মাহমুদ কষ্ট করে একটু হাসার চেষ্টা করে এতক্ষণে বলে উঠল, কেমন দিলাম? অতি ক্ষীণ সেই আওয়াজ। উজ্জ্বল আর সামলে রাখতে পারল না নিজেকে। দাদুর হাতটা টেনে কপালে ঠেকিয়ে কেঁদে দিয়ে বলল, জঘন্য দিয়েছ, অতি জঘন্য। নিমেষেই চমকে ওঠে সেহা। নির্নিমেষ তাকিয়ে থাকে লোকটার দিকে। সে কি ভুল দেখেছে? ওই লোকটা কাঁদছে, পুরুষ লোকটা। এ এক অবিশ্বাস্য দৃশ্য সেহার চোখে। তার কখনোই ছিচকাদুনে পুরুষ মানুষ পছন্দ ছিল না। পুরুষের শক্ত খোলসটাই বরাবর তাকে টানত। যেমন ছিল রাগী মির্জা, পুরুষের চোখের জল বিরক্তিকর ছিল সেহার কাছে। আজ চোখের সামনে নিজের সত্য হওয়া বরকে এভাবে অবুঝ বাচ্চাদের মতো কাঁদতে দেখে সেহা হক জগালো। এই পুরুষের সাথে তার সংসার হতে চলেছে। তবে সেহা টের পেল তার মোটেও বিরক্ত লাগছে না পুরুষটিকে, বরং ভীষণ মায়া লাগছে। এমন মায়া সেহার ইচ্ছে করছে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে। নিজাম মাহমুদ নিজের দুর্বল হাত সরানোর ব্যর্থ চেষ্টা করলেন। পুনরায় সেই ক্ষীণ স্বরে বললেন, হাত ছাড় আমার, হাত ছাড়। এই হাতটা আর কত ধরে রাখবি? পেছনে যে দাঁড়িয়ে আছে ওই হাতটা ধরতো, ধরে দাঁড়া। আরে ছাড় না, এই হাতটা তোর মাথায় থাকতো, ওই হাতটা তোর বুকে থাকবে। আর কাঁদিস না, থাম না গাধা। নতুন বউ, দেখ কি সুন্দর লাগছে। তখনও দৃষ্টি থামেনি। ঝিরিঝিরি বৃষ্টিতে ভোর রাতে নিস্তব্ধ হাইওয়ে ধরে এগিয়ে যাচ্ছে ওরা। বৃষ্টি গায়ে মেখেছে খুব ভালো করে। বারবার হাঁচি দিচ্ছে প্রণমী। হাঁচি দেওয়ার দরুন নিজেকে ছাড়িয়ে নিতে ইচ্ছে হচ্ছে ইরফানের থেকে বারবার। ইরফান বাইকের গতি কমিয়ে দিয়ে ধীরে ধীরে বলল, ধরে বসো, ছেড়ো না আমাকে। প্রণমী আবার ধরল। ওর ঠোঁট প্রশস্ত হয়েছে হাসিতে। বলল, কখনো ছেড়ো না। আমার ঠান্ডা লেগেছে, মা বকবে। হাসলো ইরফান। টের পেল প্রণমী ঠক ঠক করে কাঁপছে। হঠাৎ গলা খাকারি দিয়ে বলে উঠল, শীত লাগছে? কনসেন্ট্রেশন শরীর থেকে সরিয়ে মস্তিষ্কে ব্যস্ত রাখো। কিভাবে? একটা গান করো। অকস্মাৎ চমকে উঠল প্রণমী। মনে পড়ে গেল সে বহুদিন হয় গান করে না। জড়তা ঠেকেছে গলায়। ইরফানের কণ্ঠে চেপেছে অনুরোধ। বলল, করো। বাইকের গতি আরো কিছুটা কমিয়ে দিয়েছে ইরফান। ওরা রাস্তা দিয়ে যাচ্ছে। এই দৃশ্যটা এমন যে ওরা রাজা রানী, আর দুই ধারের উঁচু উঁচু এই বিল্ডিংগুলো কুর্নিশ করছে ওদের। চুপ করো। চুপ কেন? একটা গান, মাত্র একটা। প্রণমীর চোখের কোণে জল চিকচিক করছে। হঠাৎ শক্ত করে দুহাতে পেঁচিয়ে ধরে লোকটাকে গেয়ে উঠল। আচমকা বাইক থামায় ইরফান। প্রণমী চমকে উঠে গান থামিয়ে বলে ওঠে, কি? ইরফান কয়েক সেকেন্ড দেখলো ওকে, পরপর শান্ত স্বরে বলল, বাড়িতে গিয়ে শুনবো, এখন গিয়েও না। ভিজে পুরো বাড়িতে ওরা সবার আগেই পৌঁছলো। দরজা খুলে দিল পরি। ঘরে ঢুকে প্রণমী তখন জামা পাল্টে নিতে ব্যস্ত হলো। কুর্তির পেছনে থাকা ফিতেটা খুলতে না পেরে সাহায্য চাইল ইরফানের কাছে। ইরফান এগিয়ে গিয়ে সুন্দরভাবে খুলে দিল ফিতেটা। প্রণমী যখন নতুন একটা সুতি সালোয়ার স্যুট গায়ে জড়িয়ে বেড়ালো, ইরফান ওকে দেখতে লাগলো চুপচাপ দুহাতে ঘুরিয়ে ওকে দাঁড় করিয়ে ভীষণ নরম গলায় বলল, এবার গাও। আসলে তখন আমি তোমাকে দেখতে পাচ্ছিলাম না। প্রণমী লজ্জা পেয়ে বলল, এখন বাদ দিন, আমার শীত করছে না। ইরফান চোখ মুখ কঠিন করে দাঁড়িয়ে আছে। প্রণমী যেন বুঝতে পেল ওর রাগ। 2 মিনিট চুপচাপ থেকে গেয়ে উঠল, জি হামে মঞ্জুর হ্যাঁ আপকা ये फैसला। ইরফান হাত ধরে বুকে টানলো মেয়েটাকে। প্রণমী গান থামিয়ে দিতে বলল, এই লাইনটা আবার গাও। প্রণমী পুতুলের মতো মাথা দুলিয়ে গাইল আবার। ইরফান কোলে তুলে নিল মেয়েটাকে। বিছানার কাছে ধীর পায়ে এগিয়ে যেতে যেতে ঘন প্রশ্বাস ফেলে বলল, আসলেই মঞ্জুর, আসলেই।
লোকটার এই হুটহাট পাগলামিতে সব সময় নাক চোখ কোচকালেও প্রণমী এইবার ফুপিয়ে ওঠে। ইরফান বিরক্ত হয়ে বলে, থামা যাবে না, গাইতে থাকো। প্রণমী তাই করতে লাগলো। অতি কোমল আদরে ভেসে যেতে যেতে খুব আবেগে গাইতে থাকলো। গুনে গুনে 60টা দিন পেরিয়েছে সেহার বিয়ের। অবাক দৃষ্টিতে 3D সিস্টেমে ক্যালেন্ডারের স্ক্রিনে তাকিয়ে থেকে ব্যস্ত হাতে নিজের জামাকাপড় গুছিয়ে নেয় ব্যাগে। 2 মাস পেরিয়ে গেল, কোথা থেকে কি হয়ে গেল সে টেরই পেল না কিছু। হ্যাঁ, তবে শুধু টের পেয়েছে লোকটার সাথে তার পরিচিতি বেড়েছে। লোকটার পছন্দের রং সাদা জেনেছে। লোকটা তাকে কিছু উপহার দিয়েছে, সে লোকটাকে কিছু উপহার দিয়েছে। এই তো এই 2 মাসে সেকেন্ড ইয়ারের পরীক্ষাটা শেষ হয়েছে। ভীষণ ব্যস্ততায় রাজশাহীতে এসে চলে এসেছিল বিয়ের 3 দিন পরেই। নিজাম মাহমুদের সার্জারি হওয়ার পরে তার জ্ঞান ফেরা এবং একটি স্থিতিশীল অবস্থা নিশ্চিত করেই সেহা শহর ছেড়েছিল হুট করে দেওয়া এক্সাম রুটিনের চাপে। বিয়ের 2 মাসে উজ্জ্বল প্রতি সপ্তাহে এসে দেখা করেছে রাজশাহীতে সেহার সাথে। তবে রেস্তোরাঁর বাইরে কোথাও দুজনের সাংসারিক জীবনের আলাপ পাড়ার সুযোগ হয়নি। দুজন দেয়নি দুজনকে সেই সুযোগ। শান্ত বহুবার অ্যাপার্টমেন্টে নিমন্ত্রণ করলেও উজ্জ্বল যায়নি সেখানে। তার ইচ্ছে অনুষ্ঠান করে বউ তুলে নেওয়ার পরেই হোক সবকিছু স্বাভাবিকভাবে। সেহা ব্যাগ গোছাচ্ছে, কারণ আজ সে রাজশাহী ছাড়বে। অনেক কাঠখড় পুড়িয়ে এই 2 মাসে মাইগ্রেশন করেছে ঢাকায়। এটা বড়দের সিদ্ধান্তে হয়েছে। সামনের সপ্তাহে তাদের বিয়ের অনুষ্ঠান। অতঃপর সেহা চলে যাবে তার স্বামীর বাড়িতে। উজ্জ্বলের অবশ্য আপত্তি ছিল না সেহা একাডেমিক লাইফটা দূরে থেকে পড়াশোনায় মনোযোগ দিলে। তবে সেহার মামিরা কেউ মানলেন না সবার কথা। বিয়ে পরের নাজুক সময়টাতে যদি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দূরত্ব থাকে, এই দূরত্ব থেকে যায় বারবার আজীবন। কি জানি, সেহা বোঝে না ওসব। সে শুধু আগ্রহ পাচ্ছে লোকটাকে জানতে, তাই আগ্রহ পাচ্ছে লোকটার কাছে যেতে। ব্যাগেজ গুছিয়ে সেহা নিজেও তৈরি হয়ে নেয়। শান্ত যাবে না তার সাথে, বড় দাদান ব্যস্ত। ইরফান মির্জা আসুক সেহা চায় না, তাই সবাইকে জানিয়েছে একা একাই সে পৌঁছবে ঢাকাতে। সে তো তার ছোট নয়। চুলে চিরুনি বসাতেই সেহার ফোন বেজে ওঠে। লোকটার সাথে তার সকালে খুব একটা কথা হয় না, হয় বিকেল আর রাতেই। আজ এত সকালে উজ্জ্বলের কল পেয়ে সেহা অবাক হয়ে কলটা রিসিভ করতেই ওপাশে ব্যস্ত গলা শোনা যায়। তুমি কি উঠছো? হ্যাঁ, আমি তো রেডি হচ্ছিলাম, কিন্তু কেন? আমতা আমতা করছে উজ্জ্বল, যেন খুব সংকোচ তার। তোমাদের অ্যাপার্টমেন্টের কলাপসিবল গেট বন্ধ, আমি ঢুকতে পারছি না। তোমার ব্যাগেজগুলো কিভাবে নামাবে? হতবাক সেহা বলল, মানে আপনি এসেছেন? হ্যাঁ। কেন? বিস্ময়াভীত সেহা হা করে আছে প্রশ্নটি করে। কেন আবার? তোমাকে নিতে। আচ্ছা, কেয়ারটেকারকে কল করে বলো গেটটা খুলে দিতে। আমি নামাবো ব্যাগেজ, আঙ্কেলকে কষ্ট করতে হবে না। ঘোর কাটছে না সেহার। এই লোকটাকে নিতে এসেছে, কিন্তু এমন তো কথা হয়নি। তবে কেন এসেছে? এটাও বুঝি স্বামীর দায়িত্ব। সত্যি বলতে অপরিচিত থেকে পরিচিত তারা হয়েছে অনেকটাই। তবে সেখানে স্বামী স্ত্রী সুলভ আন্তরিকতা খুব কমই থাকে জড়তা। এই 2 মাসে যে কয়বার তারা সাক্ষাৎ করেছে, লোকটার ড্রেস থেকে শুরু করে সব কিছু গিফট করেছে সেহাকে, ওই যে স্বামীরা যেভাবে করে। তবে আজকের এইটুকু সেহার বিস্ময় হৃদস্পন্দন বাড়িয়ে দিল। খুব ব্যস্ত লোক এই ভোরে এসেছে তাকে নিতে। শান্তর গলার শব্দ পেয়ে সেহার ঘোর কাটল। তাড়াহুড়ো ভঙ্গিতে শান্ত সদর দরজার দিকে এগিয়ে যাচ্ছে। আরে কি আশ্চর্য, ছেলেটা এমন একটা কাজ করে বসলো। গেট খুললে উজ্জ্বল ফ্ল্যাটে ঢুকলো। আজ অক্টোবরের 1 তারিখ। অক্টোবরের প্রথম ভোরের প্রথম সাদা শিউলির মতো সতেজ লোকটাকে সাদা শার্টে দেখলো সেহা। একটু অস্বস্তি হলো তার। এই লোকটাকে যে কয়বার দেখে নিজেকে খুবই ছোট মনে হয় সেহার। সৌন্দর্যের দিক থেকে পুরুষ মানুষের এত সুন্দর হতে নেই। উজ্জ্বল তাকিয়ে আছে নির্নিমেষ। মেয়েটাকে প্রথম যেভাবে দেখেছে, দিনকে দিন পরীক্ষার টেনশনে একেবারে স্বাস্থ্য খারাপ করে ফেলেছে। কিচ্ছুটি আগের মতো নেই। তবে যেটা বারবার থেকে গিয়েছে সেটা হলো মায়া আর মাসুম ভাবটা, যেটা ওই চশমার নিচের চোখ দুটোই আছে। শান্ত জামাইকে নিয়ে কি করবে না করবে দিশা খুঁজে পাচ্ছে না। বসতে বলে উত্তেজিত গলায় বলল, এভাবে আসলে
এত ভোরে কষ্ট করে কেন আসলে? আসলে তোমাকে বলা হয়নি বাবা, অনুষ্ঠান এখনো হয়নি, কিছু স্বাভাবিক হয়নি তাই। উজ্জ্বলের শান্ত দৃষ্টি তার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা ভদ্র মেয়েটির মুখে শ্বশুরকে বলল, সবকিছু স্বাভাবিক হয়নি, বিয়েটা তো অস্বাভাবিক নয়। অনুষ্ঠান হোক বা না হোক, আসা যাওয়া হোক বা না হোক, বউ তো আমার। চমকে উঠে চোখ তোলে সেহা। বউ সম্বোধনটা তার লজ্জা বাড়িয়ে দিয়েছে। উজ্জ্বলের ঠোঁটের কোণে স্মিত হাসির রেখা। চোখ নামিয়ে উঠে দাঁড়িয়ে শ্বশুরের হাত থেকে চায়ের কাপ নিয়ে কাপটা রাখে। তারপর শান্তকে আগে বসতে বলে নিজেও বসে। নিজাম কাকার কি অবস্থা? জি ভালো। গত পরশু দেখা হয়েছে আমার, সাবধানে রেখো। আর সেহা, ঢাকা পৌঁছে আগে দাদুকে দেখা দিবি, ঠিক আছে? সেহা চুপচাপ মাথা নাড়ায়। উজ্জ্বল ঘড়িতে সময় দেখে উঠল। সকাল 8:30টার মেট্রো রেল ধরতে হবে। সেহাকে তাড়া দিয়ে শান্তর থেকে বিদায় নিয়ে ওর ব্যাগেজ নিয়ে নামলো নিচে। সংকোচে গুটিয়ে গিয়ে সেহা লোকটার পিছু পিছু নামলো। মেট্রো স্টেশনে ভিড়ের মাঝে হাঁটছে দুজন টিকিটটা নিয়ে। উজ্জ্বল হালকা গলায় বলে যাচ্ছে, গাড়ি নিয়ে আসার ইচ্ছে ছিল, তবে ড্রাইভার ছুটিতে, নিজে ড্রাইভ করব সে শক্তি গায়ে নেই। গত 3 রাত জেগে একটা কেস স্টাডি করে যাচ্ছি। তবে আসতে গেলেনি বা কেন? দাদু জোর করেছে? আমি তো ছোট নই। নিশ্চুপ হাসে উজ্জ্বল, পরপর বলে, তুমি ছোট নও, তুমি আমার স্ত্রী, এবং দেশের পরিস্থিতি ঠিক নেই। আই কান্ট টেক এনি রিস্ক। সেহা মোহিত হয় লোকটার কথাতে। কথাগুলো সাবলীল, তবে সেহা ভীষণ শিহরিত হয়। একটা অদ্ভুত প্রশান্তি তাকে ঘিরে ফেলে চারিদিক থেকে। উজ্জ্বলের পিছু পিছু ট্রেনে উঠে সেহা বসল। উজ্জ্বল ওকে বসিয়ে রেখে বাইরে এসে কিছু স্ন্যাক্স কিনে দিয়ে সেহার সামনে এক এক করে সব সাজিয়ে রাখে, এমনকি টিস্যু পেপারটাও। সেহা চুপচাপ দেখতে থাকে মানুষটাকে। মানুষটার চোয়ালে গম্ভীরতা। এত ভারী কি এক সুদর্শন লোক। সেহা শুনেছে বয়স্ক লোক বিয়ে করলে একজন দারুণ অভিভাবক পাওয়া যায়, তবে তার কাছ থেকে যত্ন পাওয়া গেলেও রোমান্টিকতা খুব একটা আশা করা যায় না। তবে এখন সেহার মনে একটা কথা ঘুরছে, রোমান্টিকতার থেকে পুরুষের যত্ন মাখা এই গম্ভীরতাটুকু বেশ উপভোগ্য, বেশ আকর্ষণীয়। ট্রেন চলতে শুরু করলে দুজন ছেলে এসে সেহার পাশে বসতে যায়। উজ্জ্বল তড়িৎ উঠে মাঝখানটাতে বসে সেহাকে আড়াল করে রাখে। সেহা চুপচাপ হাসে, দৃষ্টি ঘুরিয়ে সম্মুখের জানালা থেকে শরতের ফকফকা আকাশ দেখে। টেবিলে শুধুমাত্র ইরফান ছিল, সে নাস্তা করছে। ঋতু আর আলো রান্নাঘরে। প্রণমী রান্নাঘরের সম্মুখেই একটা লোয়ার ক্যাবিনেটের উপর বসে আছে চুপচাপ। শামিন এসে বসলো ডাইনিংয়ে, তার শান্ত দৃষ্টি ইরফানকে দেখছে। আজ এখানে একটা ছোটখাটো ঝামেলা বাঁধবে আলো জানে, তাই সে সরছে না চাচা ভাইপোর মাঝখান থেকে। প্রণমীকে বলল, উপরে গিয়ে বিশ্রাম করো, ঈশির শরীর ভালো নেই, ওর সাথে গিয়ে গল্প করো। একটু পরে সেই বড় মা। কেন? কয়েক সেকেন্ড চুপ থেকে মিনমিনের স্বরে প্রণমী বলল, উনি অফিসে চলে গেলে যাব। আলো দেখতে থাকে মেয়েটাকে। দিন দিন বড্ড মায়া মায়া হয়ে ধরা দিচ্ছে মেয়েটা এই সংসারে, তাদের ছেলের জীবনে। বহুলাংশে না হলেও ইরফান অনেকটাই গৃহস্থী গোছালো আর শান্ত হয়েছে এই মেয়েটির আগমনে। খাওয়া শেষ করতেই ইরফান বড় বাবার মুখের দিকে তাকায়। সে জানে না সে কি করেছে, তাই ভ্রু উঁচায়। শামিন বলল, এসব কি শুনছি? কি শুনছো? তোমার নামে সব সময়ই কমপ্লেন আসছে, কর্মচারীদের সাথে তোমার আচরণ ঠিক নয়। আর কত ইরফান, অফিসটা এখন থেকে পুরোপুরি তোমাকে সামলাতে হবে। তুমি যদি কর্মচারীদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না করতে পারো, তোমার বাবা কিন্তু অনেক দক্ষ ব্যবসায়ী ছিলেন, প্লিজ তার মতো হও, কর্মচারীদের সাথে ফ্রি হও। এতটা কঠোর। পানি খেলো ইরফান, বলল, সে কি বড় বাবা, আমি কঠোর? আমি তো গতকালও একজনের চাকরি বাঁচাতে হেল্প করলাম। কি করে? কি করে আবার? মুখের গালে নিয়ন্ত্রণ করে। গাছাড়া ভঙ্গিতে বলল ইরফান। শামিন থমথমে মুখে বসে আছে। প্রণবী আর আলো হেসে ফেলে, তবে শব্দ না করে। ঋতু এসে ছেলের বউকে বলে, এত হাসি পাচ্ছে? তোমাকে আনা হয়েছে ওকে শোধরাতে, উল্টে তুমি ওর মতো হও না। প্রণবী মুখ চেপে ধরে। শামিন ছেলেকে কিছু বলতে যাবে, ইরফান ব্লেজার হাতে নিয়ে উঠে দাঁড়ায়, বলে, কঠোর নয়, মাসে 1.5-2 লাখ টাকা চুরি হয়, তাই একটু রাগারাগি করি সবাইকে, একটু বকি। তুমি আরাম করো,
রাগ নামিয়ে চুপচাপ বসে থাকে শামিন। ইরফান টিফিন বক্স নিয়ে বেরিয়ে যায়। আজ সেহা আসবে, উজ্জ্বল দুপুরে খাবে। রান্নাঘরে প্রচুর কাজ। শামিন অফিসের থেকে মনোযোগ সরিয়ে মনোযোগ দেয় বাজারের লিস্টে। আগে এসব গৃহস্থালী ব্যাপার স্যাপার আগ্রহ পেত না শামিন। আশ্চর্যের বিষয় এখন পাচ্ছে। এখন তার বাজারের লিস্ট করতে ভালো লাগে। ছেলে মেয়েদের জন্য চিন্তা বাদ দিয়ে ওদের বাচ্চা কাচ্চা কেমন দেখতে হবে সেসব ভাবতে ভালো লাগে। আজ 1.5 মাস পরেই, হ্যাঁ ঠিক 1.5 মাস পরেই মুখোমুখি হলো ওরা। শেষ দেখা হয়েছিল হসপিটালে, নিজাম মাহমুদের অসুস্থতায়, পারিবারিকভাবে দেখা। এরপর 2 মাসের দালান ভাড়া প্রেরণা তার অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে পাঠিয়েছে। বহুবার ওই ভদ্র মহিলা তার আচরণে বুঝিয়েছে সে কতটা নির্বোধ। বহুবার ডাকিয়ে দিয়েছে ইহান তাজওয়ার মির্জাকে। লুকিয়ে পালিয়ে কোনো সত্যি থেকে বাঁচা যায়? লুকিয়ে পালিয়ে কারো প্রেম বই আমন্ত্রণ থেকে বাঁচা যায়? নিজেকে বাঁচানো যায়? নির্বোধ ভদ্রমহিলা বুঝতে চান না, সেজন্য মানসিক দৃঢ়তা থাকলেই যথেষ্ট। তা যদি নাই থাকে তবে এত লুকোচুরি কেন? মনকে স্বাধীনতা না দিয়ে মনের গলা চেপে ধরলেই সব হয়ে যাবে। আজ অক্টোবরের 1 তারিখ। হ্যাঁ, আপন সকাল সকাল কোথা থেকে জানি এক ঝুড়ি শিউলি এনে ক্লাবে রেখেছে। শুভ্র পাপড়ি আর গাঢ় কমলা বোটা। কাকতালীয়ভাবে ভদ্রমহিলা আজকে অক্টোবরের প্রথম শিউলি হয়েছে। ধবধবে সাদা শাড়ি আর গাঢ় কমলা রঙের ব্লাউজ, এবং তাকে শিউলি ফুলের মতোই মোহনীয় লাগছে, সতেজ লাগছে। ইহান গেটে ঢুকতে গিয়েও ঢুকলো না। মনে হলো তার পা দুটো কেউ আটকে রেখেছে, অদৃশ্য কেউ বলছে, দেখতে থাক মন ভরে, এটুকু দেখলে খুব বড়সড় অপরাধ তুই করবি না। প্রেরণার মুখের সতেজতা ততক্ষণ বজায় ছিল যতক্ষণ সে ইহানকে দেখেনি। লোকটাকে দেখেই থামলো তার পা। অদ্ভুত ঝাঁকুনি দিল ফিনফিনে শরীরটা। জানতো এভাবে পারা যাবে না এড়িয়ে থাকতে। এটা কি সম্ভব? বুক ভরে শ্বাস নিয়ে নেয় প্রেরণা। সেদিন হটকারী হয়ে লোকটাকে ব্লক করেছে সে। প্রেরণা নিজেও জানে ইহান তাজওয়ার মির্জা বুদ্ধিমান মানুষ। এই বাচ্চামোর মানে পড়ে নেবে, এবং হয়তো খুব বেশি ভেবে নেবে যে প্রেরণা নিজের মন নিয়ে দৃঢ় নয়। এখন কি করবে সে? লোকটা ইনুর দাদান, প্রণর ভাসুর। প্রেরণা নিজের কাছেই তার জায়গাটা খুব সম্মানের। কেন পারে না প্রেরণা রেগে যেতে? ইহানের কঠিন চোয়াল দেখে আরো আড়ষ্ট হয় প্রেরণা। এগিয়ে গিয়ে সালাম দেয়। ইহান চুপচাপ সালামের জবাব দিয়ে চলে যায়। ভদ্র মহিলার কাঁপুনি তার নজর এড়ায়নি। যেতে যেতে দুর্বোধ্য হাসে ইহান, ঠোঁটে ঈষৎ হাসির রেখা অস্ফুটে বলল, নির্বোধ নীলিমা। প্রেরণা দাঁড়িয়ে থাকে ঠাই। এটা কি হলো? লোকটা তাকে দেখলে আটকে রাখার ফন্দি খুঁজে বেড়াতো, আজ এভাবে ইগনোর করলো। খুব বেশি মানে লেগেছে নাকি ব্লক করাতে? হঠাৎ কেন জানি খুব হাসি পেল প্রেরণার। ইহানকে তার এই মুহূর্তে একটা 18-র ইগোওয়ালা তরুণ ছেলেটিই মনে হচ্ছে। হাসতে হাসতে প্রেরণা এসব ভাবে, আবার ভাবতে ভাবতে মুখটা ফ্যাকাশে হয়। লীলাপালি বড় যুবতী সই গো, কি দিয়া সাজাই মুতরে। শাশুড়ির ডাকে উঠে দাঁড়ায় প্রণমী। এই মাত্র ইসির ঘরে আড্ডা দিচ্ছিল গানে গানে ইসি আর সেহার সাথে। এর মাঝে আসতে হলো লোকটাকে। আর আসলেও খুঁজতে হবে কেন এত? প্রণমী তো কোনো কাজ করেই না। লোকটা বাড়িতে থাকলে সবসময় দরজা বন্ধ করে প্রণমীকে সামনে বসিয়ে রেখে চোখ দুটোকে উট পাখির ডিমের সাইজের মতো বানিয়ে দেখে। কি আনন্দ পায় কে জানে। এত সুখ বিরক্তিটাকে প্রণমী লুকায় না। হাঁপ ছাড়তেই ইসি কপাল কুচকে বলল, এমন ভাব করছো ইরফান খুব জ্বালায় তোমাকে, সে আমরা বুঝি। বুঝেছো, বুঝেই থাকো। কপট রাগ দেখিয়ে প্রণমী চলে যায়। সেহার ফোন বেজে উঠতে সেহাও উজ্জ্বলের সাথে কথা বলতেই এক পাশে চলে যায়। 4 দিন পরেই তাদের বিয়ের অনুষ্ঠান। ইসি ওকে ওর মতো ছেড়ে দিয়ে ইকরি মিকরিকে নিয়ে ঘর থেকে বেরোয়। ইকরি মিকরি মিঠির 2টো ছানা, বয়স 2.5 মাস, ভারী গোলুমলু হয়েছে। এই দুটোকে শুদ্ধকে নিয়ে দেওয়ার প্রমিস করেছিল ইসি। যখন জন্মেছিল তখন দিতে চাইলেও প্রেরণা নেয়নি। বলেছে, একটু বড় করে দাও, আসলে খুব ছোট তো, আমি সারাদিন বাড়িতে থাকি না, শুধু টেক কেয়ার করতে গিয়ে যদি ক্ষতি করে দেয় এত ছোট বাচ্চার।
ঈশিও তাই দেয়নি। তবে ওরা এখন যথেষ্ট বড় হয়েছে। শুনেছে শুদ্ধ 7 দিন ধরে ঘ্যান ঘ্যান করছে ইকরিমিকরির জন্যে। দোতলা লিভিং রুমে বাড়ির প্রত্যেকে ছিল। এখন অলস বিকাল। ইহান ভাত ঘুম দিয়ে ফ্রেশ হয়ে কোথাও যাবে বলে বেরোচ্ছিল, ঠিক তখনই আলো ডেকে উঠল ব্যগ্র কণ্ঠে। বেরোচ্ছিস? আচ্ছা, কার্ড দুটো নিয়ে যা। কিসের কার্ড? শেহার অনুষ্ঠানের। একটা খন্দকার আঙ্কেলকে দিবি আর একটা দিবি প্রেরণাদের। আর মিষ্টি নিয়ে যাস। ইহান বলল, ইনুর বাড়িতে যাব? হ্যাঁ, অসুবিধা কি? বাড়িতে গিয়ে তো কার্ড দিবি। ঋতুর মন খচখচ করে উঠল শুনে। বলল, ওর যেতে হবে কেন? ইরফান গিয়ে দিয়ে আসবে, শ্বশুর বাড়ি ওর। আলো বিরক্ত হলো। কি আশ্চর্য কথা, আজই দিতে হবে। ইহান গেলে অসুবিধা কি? ইহান এক পলক মায়ের মুখ দেখছে, এক পলক দেখছে বড় মায়ের মুখ। এর মাঝে ইসি এলো। প্রেগনেন্সির 5 মাস চলছে। পেটটা অস্বাভাবিক রকমের বড়, কারণ ভেতরে যে একজন নেই, আছে 2 জন। মঈন ফরাজির দ্বিগুণ খুশি। বাবা, চাচা আর ভাইদের সামনে পেট নিয়ে খুব একটা আসে না ইসি। বড় একটা সুতির ওড়নায় ঢেকে ইকরিমিকরিকে নিয়ে এগিয়ে এসে ইহানকে বলল, ও বাড়ি গেলে ইকরিমিকরিকে নিয়ে যাও দাদার, শুদ্ধ জেদ করেছে নাকি ওর মায়ের সাথে। বলেই ইসি আর চোখে ঋতুকে দেখে নিল। মেজমা মনে মনে তাকে চিবিয়ে খাবে ইহানকে এমন সুযোগ করে দেওয়ার জন্যে, তা তো নিশ্চিত। অকস্মাৎ কপালের রেখা বিলীন হয় ইহানের। শুদ্ধ, হ্যাঁ, ছেলেটাকে বহুদিন দেখে না সে। শেষ দেখেছিল 15 দিন আগে। একটা কাজে ওদের স্কুলের আশেপাশে গিয়েছিল, তখন এক ঝলক দেখেছিল। ইহান আর কিচ্ছু শুনল না, বুঝল না। ইকরিমিকরিকে রাখা বাকেটটা, ওদের প্রেসক্রিপশন, ওদের ডায়েট বুক এবং অনুষ্ঠানের কার্ড দুটো নিয়ে বেরিয়ে যায় সে। প্রেরণা দরজা থেকে নড়ে না। এটা খুবই বিরক্তিকর ব্যাপার। ইহান হাঁপ ছেড়ে বলেই বসে, বেগার নই যে দরজা থেকে তাড়াতে পারবেন। আই হ্যাভ টু কাম ইনসাইড। বহুদিন, আজ বহুদিন পরে ওই লোকের ঠান্ডা হবে হাসকিস্বর শুনল প্রেরণা। হোশ খুইয়ে দাঁড়িয়েছিল প্রেরণা। চুপচাপ সরে গেল একপাশে। বাড়িতে ইনু, প্রীতম, মিস জেনি কেউই নেই। এই লোকটার টাইমিং খারাপ নাকি তার কপাল? ইহান ঘরে ঢুকতেই শুদ্ধ এলো ছুটে। মাম্মার ফোনে গেমস খেলছিল সে। আচমকা ইহান আঙ্কেলকে আর তার হাতে ইকরিমিকরিকে দেখে অতি আনন্দে চিৎকার দিয়ে উঠল বাচ্চা ছেলেটা। প্রেরণার কানে বাজতে থাকলো ছেলের উল্লাস। ইহান শুদ্ধকে কোলে নিয়ে গুছিয়ে বসল সোফাতে। প্রেরণাকে গম্ভীর কণ্ঠে বলল, ইনভিটেশন কার্ড নিয়ে এলাম আর মিষ্টি। আগামী 6 তারিখে যাবেন। প্রেরণা ওসব কিছু শুনছিলই না, শুধু চেয়ে চেয়ে দেখছে প্রাণবন্ত শুদ্ধকে। লোকটার আগমনে খিটখিটেপনা নাই হয়ে গিয়েছে। এতক্ষণ ভারী জ্বালিয়েছে প্রেরণাকে। রাফিদের তো জেল হয়েছে শুনেছি। এই অ্যাপার্টমেন্ট ছাড়তে চাইছেন, কাস্টমার পাচ্ছেন না। আমার কাছে আছে কাস্টমার, আমার নববিবাহিত বন্ধু আর ওর স্ত্রী। ওরা এই এরিয়ায় অ্যাপার্টমেন্ট খুঁজছে। আপনার ওদের নাম্বার লাগলে ইনুকে বলবেন আমাকে কল দিতে। প্রেরণা তখনও কোনো জবাব দেয় না। প্রেরণার অন্যমনস্কতা ভাঙে ইহানের ডাকে। আই থিঙ্ক আই শুড গো, আর প্লিজ ডোন্ট ফিল হেজিটেড। আমরা সোসাইটির লোক, সামনাসামনি ব্লক দেয়া যাবে না। দারুণ লজ্জা পেয়ে চোখ নামালো প্রেরণা। মুখটা ফ্যাকাশে করে বলল, চা খাবেন? শুদ্ধ উঠে ইহান আঙ্কেলের হাত টেনে ধরল, বলল, মাম্মা পেস্ট্রি বানিয়েছে আঙ্কেল, তুমি খাবে? হাসলো সামান্য ইহান। শুদ্ধের গাল টেনে দিয়ে বলল, যে বানিয়েছে সে না দিলে তো খাওয়া যাবে না। সংকোচে এলোমেলো দৃষ্টি ফেলে প্রেরণা কাপা স্বরে বলল, আপনি বসুন, আনছি, প্লিজ সিট। ইহান কি মনে করে বসে পড়ল। তার লোভী মন চাইছে না এখান থেকে উঠতে, একটুও চাইছে না। বসে পায়ের উপর পা তুলে পা নাচাচ্ছে। শুদ্ধ সরু চোখে ইহানকে দেখে বলল, এভাবে পা নাচিও না আঙ্কেল, এটা ব্যাড ম্যানার্স, মাম্মা বকবে। ইহান হেসে পা নামিয়ে নেয়, দুষ্টুমি করে বলে, তাই নাকি? তাহলে তোর নামাতেই হয়। আমার একটু ইচ্ছে নেই তোমার মাম্মার বকা খাওয়ার। প্রেরণা রান্নাঘরে ঢুকেছে। ইকরিমিকরিকে সুন্দর মতন আরাম করতে দিয়ে শুদ্ধ ইহান আঙ্কেলের ঠিক পাশেই বসে মাম্মার ফোনটা হাতে নিল।
একটা গেমস সে অসম্পূর্ণ রেখেছিল, ওটা খেলবে। ফোনটা গরম হয়ে প্রায় অকেজো হয়েছে। স্ক্রিনে আঙ্গুল চালালে কাজ করছে দেরিতে। অধৈর্য শুদ্ধ দ্রুত আঙ্গুল চালায়, এলোপাথারি। ওর এলোপাথারি ছোঁয়ায় হঠাৎ ফোনের গ্যালারির সামনে আসে, আর সেখানে একটা ছবি। ইহান এতক্ষণ মনোযোগ দিয়ে শুদ্ধর কাজ কারবার দেখছিল। আচমকাই তার দৃষ্টি একেবারে স্থির হয়ে যায় ফোনের স্ক্রিনে, এবং আচমকাই শুদ্ধের হাত থেকে থাবা মেরে নিল ফোনটা। শুদ্ধ কেঁপে উঠল। ইহান চোখ বড় বড় করে ছবিটা কিছুক্ষণ দেখল, শ্বাস ফেলল বড় বড়। অতঃপর শুদ্ধের দিকে তাকিয়ে অস্ফুটে বলল, এই লোকটাকে চেনো তুমি? শুদ্ধ উপর নিচে মাথা ঝাঁকায়। হাঁসফাঁস করে ওঠে ইহান, ঢোক গিলে নিয়ে বলে, কে? পাপা। রান্নাঘরে চুপচাপ দাঁড়িয়ে ছিল, যদিও প্রেরণার মনোযোগ ছিল এই দিকটাতে। ইহান আর শুদ্ধের কথোপকথনে হঠাৎ যখন তার মস্তিষ্ক ধাক্কা খেল, হাতের পেস্ট্রি সহ বাটিটা কিচেন ক্যাবিনেটে রেখেই দ্রুত পায়ে হেঁটে এসে চোখ বড় বড় করে দেখতে লাগলো ইহানকে। দেখতে লাগলো ইহানের হাতের ফোনটা। ইহান বিস্ফোরিত নয়নে তাকিয়ে আছে প্রেরণার মুখের দিকে। প্রেরণা সংকোচের সহিত এগিয়ে এসে নিজের ফোনটা নিয়ে নেয়। নিস্তব্ধতা কাটছেই না, নীরবতা খুব ভারী ঠেকছে দুজনের মাঝে। ইহান আচমকা বড় বড় শ্বাস ফেলে শুদ্ধের মুখের দিকে তাকায়। তার মাথা কাজ করছে না। কম্পমান এক হাতে শুদ্ধকে টেনে মুখোমুখি দাঁড় করিয়ে চোখে চোখ রেখে দরাজ গলায় বলল, তোমার পাপার নাম কি? মোহাম্মদ শওকত ওয়াসিদ শরীফ। ঠোঁট নেড়ে আধো আধো স্বরে শুদ্ধ জবাব দিতেই ইহান তার হতবাক দৃষ্টি ফেলে প্রেরণার মুখবিবরে। প্রেরণা প্রশ্নবোধক দৃষ্টিতে দেখছে আচমকা অদ্ভুত আচরণ করে ওঠা লোকটাকে। বুকের মাঝে কেউ হাতুড়ি পেটা করছে। ইহান হঠাৎ টের পেতেই শুদ্ধকে মিশিয়ে নেয় নিজের সাথে। হৃদস্পন্দন যেন থমকে গিয়েছে ওর। পোড় খাওয়া শরীরটা কাঁপছে মৃদু। প্রেরণা অস্ফুটে বলল, কি হচ্ছে? ইহান ওর কথার জবাব না দিয়ে শুদ্ধকে দেখতে থাকে বিস্মিত আর আবেশিত দৃষ্টিতে। ছুঁই শুদ্ধের গাল, ছুঁয়ে দেয় শুদ্ধের চোখের পাতা, শুদ্ধের খাড়া নাক। আরে আরে কি আশ্চর্য, এত মিল! হ্যাঁ তাই তো, ওয়াসিদ স্যার ছোট হয়ে তার সামনে দাঁড়িয়ে আছে যেন। ছোট ওয়াসিদ স্যার। ইহান, আপনি ঠিক আছেন? আপনার কি হয়েছে? প্রেরণার উৎকণ্ঠায় জর্জরিত প্রশ্নের জবাব না দিয়ে ইহান শুদ্ধকে আরেকটু মিশিয়ে নিয়ে পাগলের মতো চুমু খায় শুদ্ধের দুই গালে। শক্ত দুটি হাত কাঁপছে। ওই হাতেই শুদ্ধের গাল চেপে ধরে কপালে কপাল ঠেকিয়ে কাঁপা গলায় বলল, তুমি জুনিয়র ওয়াসিদ শরীফ? শুদ্ধ ইহান আঙ্কেলকে ঠিক বুঝতে পারছে না। ওর বিস্মিত চোখ জোড়া মাকে দেখে প্রেরণা এগিয়ে যেতেই ইহান চোখ তুলে তাকায়। হঠাৎ করে পাল্টে গিয়েছে ইহানের চোখের রং। এর কারণ জানে না প্রেরণা। ইহান ঢোক গেলে নিজেকে সংযত করে বলে ওঠে, ইন 2044 তিব্বত শান্তিরক্ষা মিশনে আমি ছিলাম ওয়াসিদ স্যারের সাথে। হঠাৎ করেই কেমন মুখটা বোকা বোকা হয়ে যায় প্রেরণার। ইহান দুই হাত মুষ্টিবদ্ধ করে নেয়। নিজের ছটফটানি দমিয়ে রেখে বিস্ফোরিত চোখে প্রেরণার পা থেকে মাথা দেখে। হঠাৎ তার কানে বাজে একজন লোকের কণ্ঠস্বর। সে বলছে, জানো তাজওয়ার, আমি এই মিশনটা শেষ করে অবসরে যাব। কেন স্যার? 37-এ আপনার দেশ সেবা শেষ? হেসেছিল সে, বলেছিল, ডোন্ট টেক দিস সিরিয়াসলি। আসলে মনটা বারবার ছোট হয়ে যায়, বুঝলে? তোমার ম্যাম খুব স্ট্রাগল করেছে জীবনে। এক দেখায় ভালো লাগা, ভালোবাসাতে তাকে নিজের করেছি, কিন্তু কোথাও না কোথাও আমার মনে হয় তার সঠিক মর্যাদা আমি দিতে পারি না। এই এত দূরে থাকি, বছরে কটা দিন পাই, তার স্ট্রাগল আর শেষ হয় না। ছোটবেলা থেকে করেছে, এখনো করছে, আর ভবিষ্যতেও করতে হবে হয়তো। আসলে নিজের খেয়াল খুশিতে এমন একটা অসহায় মেয়েকে জীবনে জড়ানোটাই ভুল হয়েছে। তার অসহায়ত্ব আর কমাতে পারিনি আমি। ইটস ওকে স্যার, আমি নিশ্চিত ম্যাম আপনাকে নিয়ে গর্ব করে। আপনি কোনো গ্লানি রাখবেন না। আর এই মিশন শেষে আপনার উচিত হবে ম্যামকে বছরখানেক সময় দেয়া। বেশ লম্বা সময় ধরে ভুগিয়েছেন এইবার। ম্যামের আসলেই খুব ধৈর্য। দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে আছে। ইহান সেই দৃষ্টি নামাই মেঝেতে। কানের কাছে আবারও কেউ হৈ হৈ করে বলে উঠল, তোমার ম্যামের নাম নীলিমা। এই নামটা আমি দিয়েছি এবং এটাই নাম তার। কি বললেন?
প্রেরণা প্রশ্নটি করে ওঠে নির্লিপ্ত ভঙ্গিতে। ইহান লম্বা শ্বাস ফেলে চুপচাপ বসে শুদ্ধকে কোলে টেনে নেয়। আবারও দুই গালে চুমু খেয়ে ক্ষীণ আওয়াজে বলতে থাকে, তুমি ওয়াসিদ শরীফের অংশ। আরে বাচ্চাটা, আরে বাচ্চাটা, আরে বাচ্চাটা। কথা জড়িয়ে যাচ্ছে ইহানের। প্রেরণা এমনিতেই খুবই শক্ত গোছের মেয়ে। হুটহাট ওয়াসিদের কথা মনে পড়লে সে ভাঙে না। তবে আজ ব্যতিক্রম। সম্পূর্ণ একটা কাকতালীয় ঘটনার শিকার তারা দুজন। অবাক বিস্ময়ের সামনের মানুষটাকে দেখে কান্না মিশ্রিত গলায় বলে ওঠে, কোন ক্যান্টনমেন্ট? কুমিল্লা ক্যান্টনমেন্টেই ছিলাম, ক্যাপ্টেন মোহাম্মদ তাজওয়ার মির্জা। এলোমেলো দৃষ্টি ফেলে প্রেরণা। আর ইহান নিমেষহীন ভঙ্গিতে দেখছে ভদ্র মহিলাকে। ইহান শুধু দেখছেই, সে হাসতে পারছে না নিজের দুর্ভাগ্যের ওপর। এভাবে হোঁচট খাওয়ার কথা ছিল তার? এভাবে এতটা নির্মমভাবে? দুহাতে মুখ ঢেকে প্রেরণা আবার হাত দুটো সরায়। দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সামলে নেয়। ইহান শক্ত হাতে শুদ্ধকে জড়িয়ে রেখেই প্রেরণাকে বলে ওঠে, রাষ্ট্রীয় সম্মাননা নিতে আসেননি কেন? তাহলে ছবি অন্তত থাকতো, আমি চিনতাম। চোখ বেয়ে ফোটায় ফোটায় পানি ছড়ছে প্রেরণার। বলল, আমার চাচা শ্বশুরের আর চাচা তো দেবররা গিয়েছিল। শুদ্ধ 13 দিনের বাচ্চা ছেলে ছিল। আমি অচেতন ছিলাম দিনের পর দিন। ইহানের দৃষ্টি যেন নামতেই চায় না সমুদ্র নীলার ভেজা দুচোখ থেকে। এই সেই তার স্যারের একান্ত নীলিমা। ওয়াসিদ স্যার কি ভীষণ জেলাস ছিলেন তার স্ত্রীর ব্যাপারে। জনসম্মুখে নামটা অব্দি উচ্চারণ করতেন না। বলতেন, আমার বউয়ের নামটা এই জীবনের শক্তিতে ভরপুর, জানো। ওর নামটা বারবার যখন আমি উচ্চারণ করি নিজের ভীষণ প্রেরণা খুঁজে পাই লাইফে। জুনিয়ররা এটা নিয়ে ভীষণ দুষ্টুমি করতো মেজর ওয়াসিদ শরীফের পিছে। আজ ইহান টের পাচ্ছে ওয়াসিদ শরীফ তার স্ত্রীকে নিয়ে কেন এত জেলাস থাকতেন। মাথা কাজ করছে না ইহানের। এক হাতে চুল টানছে, বারবার ঠোক গিলছে। হাঁপাতে হাঁপাতে প্রেরণা বলে উঠল, ওই শেষ 3 দিন আমার সাথে যে যোগাযোগ বন্ধ করেছিল লোকটা, ওই 3 দিন আপনি ছিলেন সাথে, তাই না? উপর নিচে মাথা ঝাঁকায় ইহান। বলে ওঠে, সব সময় আমরা ওই মিশনের টেন্টমেট ছিলাম। এইবার টুকরে কেঁদে ওঠে প্রেরণা, চেঁচিয়ে ওঠে, উনি কি ওনার ছেলেকে দেখতে চেয়েছিলেন? ওনাকে না আমি নাম ঠিক করে জানাইনি। উনি কি খুব দেখার ইচ্ছা পোষণ করেছিলেন? আচ্ছা ওনার কোথায় কোথায় লেগেছিল? শুনেছি একটা হাত নাকি ছিল না? বলতে বলতে মেঝেতে হাত পা ছড়িয়ে বসে হাউমাউ করে কেঁদে ওঠে প্রেরণা। ইহানের চোখ দুটো ঝাপসা হয়ে আসে, শ্বাস নিতে কষ্ট হয়। দুহাতে মুখ চেপে ধরে শ্বাস নিয়ে বলে ওঠে, উনি আপনার কথা বেশি বলেছিলেন ছেলের জন্য বাঁচতে। ওর মাঝেই সে আছে। থামছে না প্রেরণা, চেঁচাচ্ছে, ওই লোকটা একটু বেশি হিরোইজম দেখাতে গিয়েছিলেন, তাই না? স্বার্থপরের মতো আমাদের কথা ভাবেননি, তাই না? বলুন। শান্ত হতে পারছে না প্রেরণা। ইহান বুকের সাথে চেপেই ধরে থাকে শুদ্ধকে। শুদ্ধ ভয় পাচ্ছে দেখে ওকে ফোনটা দিয়ে প্রীতমদের রুমে পাঠিয়ে দিয়ে চুপচাপ এসে মেঝেতেই বসে ঠিক প্রেরণার পাশে। হাত বাড়িয়ে পারছে না সে প্রেরণার চোখের পানি মুছতে। হাতটা আটকে দিচ্ছে কারো বলিষ্ঠ কণ্ঠস্বর, তাজওয়ার, এই মিশন শেষ করে তোমার ম্যামকে নিয়ে আমি ট্যুরে যাব মালদ্বীপে। আমার ছেলেটার পৃথিবীতে আসার অপেক্ষায় আছে। ইহান অসহায়ের মতো তাকিয়ে থাকে। চোখের সামনে সেই অন্ধকার 3 দিন ভেসে ওঠে। ঝাপসা থেকে গাঢ় হয়, ততটাই যন্ত্রণাদায়ক হয় সেই দৃশ্য। 2024 এপ্রিল তারিখটাকে মার্ক করে ইহান বেরিয়ে যায় টেন্ট থেকে। যুদ্ধবিরতির 24 ঘন্টায় শুধুমাত্র ঘন্টা 3 ঘুমিয়ে শরীরটাকে সান্ত্বনা দিয়েছে শুধুমাত্র। আজকে রাতটা জ্যোৎস্না। এই এত উৎকণ্ঠার মাঝেও বাইরে জ্যোৎস্না স্নান করছে এক ঝাঁক সৈন্যদল। বাংলাদেশ ও নেপাল সেনাবাহিনী থেকে ওরা পরিকল্পনা করছে পরবর্তী অ্যাটাকের। অপাস থেকে প্রস্তুত চীনা সৈনিক যারা তিব্বতের দখল দায়িত্ব পেতে মরিয়া। ইহান কিছুক্ষণ বাইরে পায়চারি করে আড্ডায় অংশ না দিয়ে ঢুকলো টেন্টে। ঢুকেই স্যালুট ঠুকলো। ঘুরে দাঁড়ালো মেজর শওকাত ওয়াসিদ শরীফ। শক্ত ও দৃঢ় চোয়ালের এক আভিজাত্যশীল পুরুষের অহংকার যার নাকের ডগায়। স্মিত হেসে জবাব দেয়, তাজওয়ার, যুদ্ধক্ষেত্রে আমরা সবাই সৈনিক। অস্ত্র আমি আর তুমি দুজনে তুলি সমানভাবে, কেউ বেশি কেউ কম নয়।
ইহান হালকা হেসে ভেতরে ঢুকলো, বলল, স্যার ম্যামের সাথে যোগাযোগ করতে হবে, নেটওয়ার্ক কানেকশন পুরোটা অফ করে রাখা। আপনি অর্ডার দিন, আমি টিম পাঠাই নেপালে। আজ রাত তো আমি থাকবো ফিল্ডে। ওর কথা গায়ে মাখলো না ওয়াশিদ শরীফ, উল্টে বলল, ইউ ক্যান অ্যাড্রেস হার ভাবি। নো স্যার, ম্যাম ইজ মাই কমফোর্ট জোন। ইহান জবাব দিল, ক্যাপ্টেন, তোষার সাথে সম্পর্কটা কি জাস্ট এমনি নাকি প্ল্যান আছে? লাজুক হেসে ইহান বলল, এই মিশন শেষ করে আংটি পরিয়ে রাখবো স্যার। বাইরে গুঞ্জন। ওয়াশিদ দৃষ্টি ফিরিয়ে বলল, যুদ্ধবিরতি পেয়ে সবাই আমোদ করছে নাকি? স্যার করুক। একজন সোলজারের কাছে অস্ত্র থাকার মতো জরুরি একটা ব্যাপার হচ্ছে ফুরফুরে মন থাকা। বার্নার্ড শয়ের আর্মস এন্ড দেওয়া মানে ক্যাপ্টেন ব্লান্টলসির মতো, এটা আমার হাইপোথিসিস। যাও, আনন্দ করো যেটুকু সময় পাচ্ছ। নো স্যার, ইটস ওকে। টান টান হয়ে জবাব দেয় ইহান। শওকাত হেসে বলল, আমিও তোমার মতো ছিলাম, খুব প্রফেশনাল। ইভেন এতটাই প্রফেশনাল ছিলাম যে সিনিয়রদের ভদকা সার্ভ করাটাও দেশ সেবার অন্তর্ভুক্ত মনে করতাম। পরে শুধিয়েছি। শোনো, যুদ্ধক্ষেত্রে তোমাকে সিনিয়র নয়, ভাবতে হবে তোমার কর্তব্য নিয়ে, যার জন্য তুমি অস্ত্র তুলছো। যাও এখন। ডিফেন্সে হয়তো বাধ্যতার স্বভাব থেকে যতক্ষণ না পর্যন্ত বেরোবে ততক্ষণ কিচ্ছু হবে না। আজ গ্রেনেড নিয়ে রেডি থাকবো, তবে মনে হয় না ওরা আক্রমণ করবে। আমেরিকার সাথে গোল টেবিল বৈঠক বসেছে জাতিসংঘ। এই সময়টিতে চীন কোনো বোকামি করবে বলে মনে হয় না। প্রেরণা মাথা তুলে তাকায়, কান্না থামিয়ে ইহানকে দেখতে থাকে। ইহান একটু থেমে যেতেই প্রেরণা বলে ওঠে, উনি কেন ব্রেডেনে হাত দিয়েছিলেন? এটা তো ওনার কাজ ছিল না। কেন হাত দিয়েছিলেন? আর সবাইকে বাঁচাতে? খবরে তো সেসব কথাই ফলাও হয়েছিল। আমি শুনতে চাই, বিস্তারিত শুনতে চাই।